হুম। ঠিক আছে। হুম। তোর তো আর একটা এইটা, করে এবার না হ্যাঁ এটা হ্যাঁ এইটার যে অ্যাপ্লিকেশন সেইটা বুঝতে হবে, ঠিক আছে, যে এই থিওরিটা কোথায় কাজে লাগছে। হ্যাঁ, সো হ্যাঁ, ওই তো অ্যাপ্লিকেশন বলেছে না, অ্যাপ্লিকেশন অফ প্ল্যানিং। ইএন রুল, ঠিক আছে, ইএন রুল। হুম। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে যে নাম্বার অফ লিগ্যান্ড ক্যালকুলেট করার ক্ষেত্রে আমাদের বহু ক্ষেত্রে এটা কাজে লাগে, যদিও এইখানে এর অ্যাপ্লিকেশন বলাটা খুব মানে মূলত অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে খুব কাজে লাগে। যেমন ধর কার্বনিল কম্পাউন্ডে, নিকেল কার্বনিল, অমুক কার্বনিল, তমুক কার্বনিল, তার মধ্যে কতগুলি লিগ্যান্ড আছে সেইটা বোঝার ক্ষেত্রে ভীষণ কাজে লাগে হচ্ছে এইটা, ঠিক আছে। হ্যাঁ, যেমন তোর বইতে আমি দেখতে পাচ্ছি দুটো তিনটেই দিয়েছে। হুম। কার্বনিল ক্যালকুলেশনের ক্ষেত্রে, ঠিক আছে, যেমন ধর যদি আমাকে কোবাল্ট কার্বনিল হিসাব করতে হয়, যে কোবাল্টের কার্বনিল কম্পাউন্ডটা কতগুলো হবে, তাহলে আমি কি করবো, এখানে এন লিখবো, ঠিক আছে। হুম। এবার চিন্তা করব যে কার্বনিল, ঠিক আছে, তো কার্বনিল তো নিউট্রাল লিগ্যান্ড, তার মানে কোবাল্টকে আমি এতে প্লাস। 27, এর কোবাল্টের কিছু নেই, জিরো, তাহলে মাইনাস হ্যাঁ জিরো হ্যাঁ জানি। প্লাস এন ইন্টু প্লাস টু। 2 into n into 2 বা টু হুম। ইন্টু এন, হ্যাঁ। হুম হুম। হুম। এবার খেয়াল করে দেখ যে এখানে 27 থাকলে পরে এইখানে N2 করে তুই কোনো সময় কোনো জোর ভ্যালুতে পৌঁছতে পারবি না, হুম। ঠিক আছে। তার মানে কোবাল্ট তার নিউট্রাল পজিশনে ও ইয়ে করে উঠতে পারবে না, করেসপন্ডিং কার্বনিল তৈরি করতে পারবে না। তাহলে কোবাল্ট কার্বনিল তৈরি হতে গেলে কোবাল্টকে অ্যাটলিস্ট প্লাস ওয়ানে জোট যেতে হবে, কিন্তু সংখ্যা কোবাল্ট বেশি হবে কেন? তো ইলেকট্রন পেয়ার হিসাব করছিস তো টোটাল। আচ্ছা। ঠিক আছে। ও। এবং আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইএন রুল যে বেসিক জায়গাটা বলে সেটা বলছি আমি। সেটা হচ্ছে যে ঠিক যেমন আমরা অ্যাটমিক নাম্বারের ক্ষেত্রে একটা বলি না যে 2 তারপরে 8, এগুলো হচ্ছে স্টেবল অ্যাটমিক নাম্বার, ও ওই জিনিসটাকে এখানে নিয়ে আসে, যে ইএন ক্যালকুলেট করার পর ইএন যদি কিছু পার্টিকুলার ভ্যালু ইএন, তাহলে সেটা এক্সট্রা, তার একটা স্টেবিলিটি আছে, ঠিক আছে, মানে সে সেখানে দাঁড়াতে পারবে। যেরকম 36 মানে ক্রোমিয়াম লাইক, তারপরে হচ্ছে তোর, সরি ক্রিপ্টন লাইক, ক্রোমিয়াম কেন, ক্রিপ্টন লাইক। 54 মানে জেনন লাইক। 86 অর্থাৎ রেনন লাইক, ঠিক আছে। হুম। তাহলে এইখানে যদি আমাকে এটাকে এর সবচেয়ে নিয়ারেস্ট পসিবল 36 করতে হয়, তাহলে 36 হবে না, ঠিক আছে। এখন এই না, 36 করতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে নিশ্চয়ই কোবাল্টকে, খেয়াল কোবাল্টটাকে করে দেখ, মানে অ্যাটমিক নাম্বার জারণ স্তর নিয়ে যেতে হবে। হ্যাঁ মানে 27 আছে, ঠিক আছে, 26 27-এর করলেই হয়ে সাথে যাবে। হ্যাঁ। 26 করলে ওটা 5টা হবে, ঠিক কথা, কিন্তু এক, তাতে এক কমবে, ঠিক আছে। আর ওখানে এক এক 5 দিলেই হয়ে যাবে। কোবাল্টের +1 স্টেটটার থেকে কোবাল্টের মোস্ট স্টেবল স্টেট হচ্ছে কোবাল্ট +3। প্লাস তাহলে 3, হ্যাঁ। কোবাল্ট +3 কার্বনিল যদি আমি ভাবি, তাতে কতগুলো হবে, 27 তাহলে তো মাইনাস হবে না। প্লাস এন না, ইন্টু 24 24, আচ্ছা আচ্ছা, হবে না। 2 ইকুয়াল টু 36। তার মানে 2n ইকুয়াল টু কত হচ্ছে, এদিকে 24, তার মানে 36 মাইনাস 24 12, তাহলে n ইকুয়াল টু 6, ঠিক আছে। হুম। এইভাবে ক্যালকুলেট আমাকে ক্যালকুলেট এরকম করা যায়। এইরকম দেবে, তাই তো? হ্যাঁ, দিতে পারে। প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক সেটাও ক্যালকুলেট করা যেতে পারে, ঠিক আছে। না, যদিও আমাকে এখান থেকে এটা দিলে, এরকম দিলে আমাকে কিভাবে লিখতে হবে যে, মানে ওই যে তুমি যে কোবাল্টের নিয়ারেস্ট পসিবল। মানে তোকে ওরকম বের করতে দেবে না, ওটা আমি বোঝানোর জন্য দেবেন। তোকে দেবে ওই রকম, যে এই ধর এরকম একটা প্রশ্ন দেবে, যে ধর ধর কপার NH3 আমাকে 4+2, না না, ঠিক আছে। আমাকে লিগ্যান্ডের সংখ্যা বার করতে দিতে পারে না? হ্যাঁ, দিতেই পারে, লিগ্যান্ডের সংখ্যা বার করতে দিতে পারে, সেক্ষেত্রে তোকে ইয়েটা বলে দেবে অক্সিডেশন স্টেটটা কত, ঠিক আছে। ও আচ্ছা। হুম। অথবা তোকে লিগ্যান্ডের সংখ্যা বলে দেবে, অক্সিডেশন স্টেট কত সেটা বলতে হবে, ঠিক আছে। তো ধর এই কম্পাউন্ডটা,
এই কম্পাউন্ডটাকে বলতে পারে যে ইএন রুল দিয়ে দেখাও যে এই কমপ্লেক্সটা প্যারাম্যাগনেটিক হবে নাকি ডায়াম্যাগনেটিক হবে। ঠিক আছে, তা আমি কিভাবে করবো? আচ্ছা। কপার এখানে আমি দেখতে পাচ্ছি +2 তে আছে, তার মানে কপার হচ্ছে কত 29, +2 মানে হচ্ছে, মানে আমি করি 27। 29 - 2 +2 × 4 কত হচ্ছে 27, আর এদিকে 4 × 2 35। 9, 35 চার হচ্ছে। দুই নয় 4 2 9 কি করে? 4 × 2 = 8। হ্যাঁ, তাহলে হচ্ছে 35 হচ্ছে। এবার 35-এর কাছাকাছি যদি আমি ভাবি যে কে আছে, 36। 36। ঠিক আছে, 35-এর মানে কাছাকাছি। 35টা দেখে বুঝতে পারছি 35টা হবে না, তাই তো? হ্যাঁ মানে এবার হচ্ছে আমি যদি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন চিন্তা করি, তাহলে 36 - 35 একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। ঠিক আছে, এটা এইভাবে দেখানো যায়। এটা ইএন রুলের লজিক, আমরা এমনি বুঝতে পারছি 35টা ইলেকট্রন মানে একটা তো আনপেয়ার্ড থাকবেই। ঠিক আছে, মানে ইএন রুল দিয়ে আমি ইলেকট্রন নাম্বার ক্যালকুলেট করছি, তাই তো? হ্যাঁ, এফেক্টিভ নাম এফেক্টিভ ইলেকট্রন নাম্বার অফ অ্যাটমিক। হোয়াট, আমরা অ্যাটমের ইলেকট্রন কি বলে ইলেকট্রন নাম্বার কাউন্ট করতে পারি। আর এক্ষেত্রে আমি একটা ওভারঅল কমপ্লেক্সের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, সরি এফেক্টিভ ইলেকট্রন অ্যাটমিক নাম্বার কাউন্ট। নাম্বারই তো তাহলে। ইলেকট্রন নাম্বার না তো, নামে নামে তো আছে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। আরে বাবা, অ্যাটমিক নাম্বারই তো ইলেকট্রন নাম্বার দেয়। হ্যাঁ কিন্তু উম, আচ্ছা, মানে এই 35টা পেয়ে, মানে এখানে 35টা হতে পারে না কেন? মানে হতে পারবে না কেন, তার মানে সিস্টেমটা প্যারাম্যাগনেটিক, আচ্ছা। সিস্টেমটা প্যারাম্যাগনেটিক, এবং ওর কাছে যদি অপশন থাকে 36-এ যাওয়ার, সে 36-এ যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা। বোঝা গেল? এইটুকুই, মানে তোদের লেভেলে কি প্রশ্ন আছে দেখি, একটা দুটো ইএন এর প্রশ্ন। প্রশ্ন তো আহ, সব ইয়ের নাম্বার বার করতে দিয়েছে, আর কিছুই হ্যাঁ, দেয়নি। এই যে ইএন সূত্রের সাহায্যে Mn SN6 4 যৌগের স্পিন অনলি চৌম্বক ভ্রামক নির্ণয় করো। ঠিক আছে, এটা কত কত নম্বর পেজে দেখলে? এটা হচ্ছে তোর 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 69, 69 পেজের আচ্ছা 8-এর আচ্ছা। দাগ, হ্যাঁ হ্যাঁ। 69 পেজের 8-এর দাগ। ঠিক আছে, তো Mn সায়ানাইট ম্যাঙ্গানিজ। 6 4 এইটা। ঠিক আছে, এইটার তোকে বের করতে হবে স্পিন অনলি। এবার স্পিন অনলি বের করতে হলে এটা সিএফটি থেকেও দিতে পারতো, ভিভিটি থেকেও দিতে পারতো, এই তিনটেই তোদের আছে। সিএফটি থেকে দিলে পরে আমি এটা দেখতাম কত সিস্টেম, তার স্প্লিটিং করতাম, স্প্লিটিং করার পর সায়ানাইড, সায়ানাইড হচ্ছে একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা যদি আমি মাথায় রাখি, সায়ানাইড আসে লাস্টের দিকে, তার মানে এর লিগ্যান্ড ফিল্ডটা যত স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানে হচ্ছে স্প্লিটিংটা অনেক বেশি হবে, ফলে এটা লো স্পিন কমপ্লেক্সকে বেশি জাস্টিফাই করবে। তাহলে লো স্পিনে লিখবো, লো স্পিনে লিখে দেখবো যে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে, সেখান থেকে আমরা ভাবার চেষ্টা করবো স্পিন অনলি মোমেন্ট কত হবে। ভিভিটির ক্ষেত্রেও দিতে পারে, বন্ডিং করলাম কতগুলো আনপেয়ার বাঁচলো, সেখান থেকে স্পিন অনলি মোমেন্ট ক্যালকুলেট করলাম আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে। এইটা দিয়েছে ইএন রুল ক্যালকুলেট করতে। তাহলে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ কত 25, 25। হ্যাঁ। 25, এখানে 4 আছে, তাহলে এখানে ক্যালকুলেট করতে হবে, এটা 6 তাহলে x - 6 = -4, তাহলে x = +2, তাহলে -2 +2 × 6 কত হচ্ছে, তাহলে 6 × 2 = 12, 12 থেকে 2 গেলে হয় 10, 25 7 35। ঠিক আছে, সো নেক্সট স্টেবল হচ্ছে 36, তাহলে টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন = 36 - 35 = 1, তাই তো? হুম। তাহলে এবার স্পিন অনলি কি করে মানে ক্যালকুলেট করবো? মানে মানে দাঁড়া দাঁড়া, আমি বলছি যে এই লাইনটা লেখার ক্ষেত্রে মানে আমি এটা যে মানে ইএন বার করলাম 35, তাই তো? হ্যাঁ, এরপরের লাইনটা আমি কি লিখবো করলাম যে 35, যে সুতরাং মানে এই যে, দেয়ারফর দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বলে। আচ্ছা মানে 36টা হচ্ছে গিয়ে পেয়ার ইলেকট্রন, হুম হুম মানে হুম সবচেয়ে হুম কাছাকাছি পেয়ার ইলেকট্রন, তাই তো? ওইটা কি হুম লিখতে হবে নাকি আমি জাস্ট এরকম লিখবো টোটাল নাম্বার মানে? মানে কোনো একটা কমপ্লেক্স যখন তৈরি হয়, সে মোস্ট অফ দা কেসে চাইবে ওই 36 54 এগুলো করতে, করতে চাইছে মানেই সে পারবে, তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, হুম। হুম, এবার না পারলে পরে তারপরেও মানে ইএন রুলের সেন্ট্রাল আইডিয়াটা হচ্ছে যে 36 54 এরাই থাকবে, বাকিরা থাকবে না। কিন্তু ইএন রুল একটা পুরনো, সবাই ইএন রুল মানে না।
যারা ইএন রুল মানে তাদের ক্ষেত্রে মোস্টলি তুই দেখতে পাবি যে ওটা ডায়াম্যাগনেটিক হচ্ছে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আর যারা এই 36 54 এইসব বাইনারি মানছে না তাদেরকে আমরা বলে দিই যে এরা ইএন রুল মানছে না, যেমন এই কমপ্লেক্সটা ইএন রুল মানছে না। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? 36 - 35 একটা আছে, ঠিক আছে। হ্যাঁ স্পিড অনলি তবে রুট ওভার এন ইন্টু এন প্লাস ওয়ান। হ্যাঁ, স্পিন অনলি হচ্ছে মিউ স্পিন অনলি ইজ ইকুয়াল টু রুট ওভার এন ইন্টু এন প্লাস টু। টু না? টু, সরি। হ্যাঁ হ্যাঁ, টু টু। এত বোর ম্যাগনেটন। তাহলে এখানে হবে 1 × 1 + 2, তখন হচ্ছে 3। এত বোর ম্যাগনেটন, তাহলে √3 মানে হচ্ছে 1.732 বোর ম্যাগনেটন। হুম। আর বল কি করাতে হবে, কেনই বা করাতে হবে, না করালেই বা কি হবে? আর দেখি আর কি আছে, মোটামুটি তো হয়ে গেছে। আচ্ছা, এই যে এখানে অঙ্ক দিয়ে ইএন রুল দিয়ে যে কি দেখো, 68 6 দাগ। 68 6 দাগ। K2Hg(I4), হ্যাঁ, এইটার যোগের ক্ষেত্রে যোগের কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে 4টি অ্যামাইন্স লিগ্যান্ড যুক্ত থাকে। Hg পারমাণবিক সংখ্যা 80 হলে ইএন নিমেষে যে বিষয়টি যুক্তিসঙ্গত ব্যাখ্যা দাও। দাও ব্যাখ্যা, কে না করেছে। তাহলে এটার কমপ্লেক্সটা হচ্ছে Hg(I4), এটা K2, মাইনাস। হ্যাঁ, 2 - ঠিক আছে। টু মাইনাস, হ্যাঁ। হুম। তো মানে আমি কি কি বলতে দিই, ইএন মানে এই যে পারমাণবিক সংখ্যা 80 হলে হুম, আহ মানে আমাকে ব্যাখ্যাটা কি করতে হবে যে এইটা এইটা যেটা বলেছে সেটা হবে। হ্যাঁ, এটাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। মানে এই ইএন রুল ফলো করছে না করছে না এটা। হ্যাঁ, এইটা একটা জানিস তো, একটা কমন রিয়েজেন্ট। এই যে Hg(I4) 2 - ওটা মোস্টলি 2 - টা পটাশিয়াম দিয়েই ইয়ে করা থাকে। হ্যাঁ, অর্থাৎ এই যে এইটা K2Hg(I4), এই ভদ্রলোক কিন্তু খুব ওয়েল নোন। ইনি হচ্ছেন নেসলার রিয়েজেন্ট। আচ্ছা, হ্যাঁ, নেসলার রিয়েজেন্ট। তো আমাদের মানে আছে তো নেসলার বিকারক। হ্যাঁ, আছে তো নেসলার রিয়েজেন্ট দিয়ে আমরা কি করি? করি তো। অ্যামোনিয়াম আয়ন টেস্ট করি, অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে। তো এবার বলে হ্যাঁ, দিয়েছে এখানে, আমরা যদি ভাবি যে 4টে আছে, তার মানে x - 4 = -2, তার মানে x = এগেইন +2, মানে ঠিক আছে। আমাকে এখানে আহ তাহলে কি এক্স হবে? মাইনাস 80 - 2 + 2 × 4, তাহলে কত হচ্ছে? 4 × 2 = 8, 8 থেকে 2 গেলে 6, তার মানে 86, ঠিক আছে। 86 হচ্ছে রেননের কনফিগারেশন। তার মানে স্টেবল, অ্যাকর্ডিং টু ইএন রুল, এই ইএন রুল কে ফলো করছে, এটা ডায়াম্যাগনেটিক হবে এবং এর একটা স্টেবল কমপ্লেক্স তৈরি করে হচ্ছে, ঠিক আছে। এই ব্যাখ্যা করতে হবে, আবার কি আছে, সব না পারবি রে, বিষয়। সব পারবি। শুনি। না না, আমি কোশ্চেনটা তো বুঝতে পারছি, মানে এখানে তো আমার কোশ্চেন একটা স্টেটমেন্ট বলেই দিয়েছে যে কটা লিগ্যান্ড পারমাণবিক সংখ্যা 80 হুম। হলে ইএন নিউমের সাহায্যে বিষয়টি বিষয়টি মানে যেটা আমাকে বলে দিয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, যে এর ইএন ক্যালকুলেট করলাম আমরা এইভাবে, বিস্তারিত করে 86 হলো। তার তাহলে মানে মানে এইটা তাহলে রেডনের এই যৌগটা যৌগটা মানে ইয়ে মানে এক্সিস্ট এটা করবে, রেডনের তাই তো? কনফিগারেশনের সঙ্গে যাচ্ছে, তার মানে ইএন রুল ফলো করছে। ইএন রুল ফলো করছে, তার মানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, মোস্টলি ডায়াম্যাগনেটিক হবে এবং এটা স্টেবল মলিকুল তৈরি করেছে। আচ্ছা, এইটুকু লিখলেই হবে, তাই তো? হুম, হুম, হুম। আচ্ছা, আর বল, আর লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন। আচ্ছা, লাস্ট কোশ্চেনে হচ্ছে, এরপরে তো বাড়ি পালাবে না, তাই রাতে একটা ক্লাস করবো ডিএফ ব্লকের উপর। এখানে তো আর একটাও ভালো তেমন প্রশ্ন দেখতে পাচ্ছি না, একটাই দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা বাড়িতে করবি তো, 12 দাগেরটা। দেখলাম 12 দাগেরটা, মানে দেখলাম বলতে হুম।
আর এই নাম থেকে গোত্র আর গোত্র থেকে নাম, মানে এইটা করা কিন্তু হ্যাঁ হ্যাঁ ভালো করে হ্যাঁ প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। প্রচুর দিচ্ছে কিন্তু, প্রচুর। ঠিক আছে, সোজা প্রশ্ন হুম, আসবে, মানে সব পারবি, 35-এ 32-33 আরামসে পেয়ে যাবি, ঠিক করে লিখে দেখছি। আসবে। আর অর্গানিক আর ভালো নেই, অর্গানিকটা একটুখানি এদিক ওদিক করতে হয়। অর্গানিক এত ভালো করে পড়ার পর অর্গানিক ভালো নেই, আইসে কাইসে চলেগা। যাই হোক, রেকর্ডিং অফ করে দিলাম। একটা প্রশ্ন একটু বলে দাও, সেটা হচ্ছে আমি উত্তরটা জানি মোটামুটি, তাও জিজ্ঞেস করছি। এটা হচ্ছে লেখো প্রশ্নটা, আমি মানে প্রশ্ন লিখতে হবে না, লেখা আছে যে Cr2+, মানে ক্রোমিয়াম 2+, কোথায়, আর এখানে আছে ম্যাঙ্গানিজ থ্রি প্রশ্নটা? প্লাস না, প্রশ্নটা নেই এখানে। হ্যাঁ, ক্রোমিয়াম। আছে মনে হয়, দেখতে হবে একটু আমার। ক্রোমিয়াম 2+, ম্যাঙ্গানিজ 3+, হুম। এই দুটোর ইলেকট্রন বিন্যাস D4, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কিন্তু ক্রোমিয়াম 2+ বিজারক আর Mn3+ জারক কেন? সহজ প্রশ্ন তো। এটা ডিএফ ব্লকের প্রশ্ন। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 4s2, ক্রোমিয়াম হচ্ছে 24, তার মানে 3d4, আর এর হচ্ছে 4s2 3d5, ঠিক আছে? তো এ হচ্ছে +2 তে আছে, থ্রি তার ডি মানে এই দুটো ফোর ইলেকট্রন। থ্রি ডি ফোর দুটোই 3D4 বলেছে তো, মানে প্রশ্নে বলে দিয়েছে উভয় না ইলেকট্রন না, বিন্যাস কি। এইটা আমি ওর প্লাস মাইনাস হওয়ার আগে লিখেছি, ক্রোমিয়াম আর ও ম্যাঙ্গানিজের লিখেছি, ও ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা। তাহলে এর হ্যাঁ ফোর হ্যাঁ। এস টু কাটা যাবে, আর এর হচ্ছে 4s2, তার সঙ্গে এইখানে একটা যাবে, ঠিক আছে? এবার হুম খেয়াল করে দেখ, যে ক্রোমিয়াম যদি একটা ইলেকট্রন +2 থেকে একটা ইলেকট্রন গেইন করে, তাহলে ও 3d5 হবে। হুম। আর এর হাফ থ্রি ডি ফিল্ড ফাইভ হবে। থেকে 3d5 থেকে একটা বেরিয়েছে, হ্যাঁ। এবার এবার কি বলেছে, ক্রোমিয়াম +2। জারক, আর ওটা বিজারক কেন, দাঁড়া একবার দেখে বলছি। ক্রোমিয়াম আহ, ক্রোমিয়াম 2+ বিজারক, আর Mn3+ জারক কেন? হুম, তার কারণ হচ্ছে যে ক্রোমিয়াম +2-র ক্ষেত্রে ও যদি আর একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, মানে নিজে বিজারিত হয়, তাহলে একটা ডি5 কনফিগারেশন পাবে, ঠিক আছে? হুম হুম হ্যাঁ, বা এই দুটো যদি ও অ্যাকসেপ্ট করে নেয়, হ্যাঁ, তাহলে ডি5, মানে ওর স্টেবল কনফিগারেশনের দিকে যাবে, ঠিক আছে? হুম। একটা দিয়েই বেশি বেটার বলা যায়। আর Mn+3-র ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওর ডি5টা অলরেডি তুই নষ্ট করে দিয়েছিস, এবার ওর কাছে আছে একটা থ্রি ডি ফোর। এখন 3d4 যদি ও বের করে দিতে পারে, ঠিক আছে, তাহলে ওর করেসপন্ডিং, মানে কি বলবো, ইয়েটা বেশি হবে, মানে এটা কি বলবো। এটা ওই এমএনটার ক্ষেত্রে আমি দেখছি যে এটা ওই স্প্লিটিং এনার্জি দিয়ে করেছে, যে T2G সেটটা হাফ ফিল হবে, এইটা কি ঠিক বলেছে? মানে আমি এক জায়গায় যেখানে লিখলাম যে না, 3D মানে তাহলে এমএন। দাঁড়া, তাহলে তুই কোন জায়গায় দাঁড়িয়ে ব্যাখ্যা করছিস তার উপর ডিপেন্ড করছে। তুই Mn3+ কে অ্যাজ এ আয়ন হিসাবে দেখছিস, নাকি কোন একটা কমপ্লেক্সে দেখছিস? কারণ যদি আয়ন হিসাবে দেখিস, তখন কিন্তু এসব স্প্লিটিং ফিটিং করা যাবে না। কমপ্লেক্সের মধ্যে যদি দাঁড়িয়ে দেখিস, তাহলে তোকে প্রশ্নটা সেরকম ভাবে থাকতে হবে, হ্যাঁ। এম এন প্রশ্নটা তো প্লাস ডিএফ ব্লকের প্রশ্ন। না না, ডিএফ ব্লকের প্রশ্ন যদি ক্রোমিয়াম+2 আর ক্রোমিয়াম+3 মধ্যে কে স্টেবল না, এটা নিয়ে কথা বলতে হয়। কিন্তু তুই যখনই শুধু Mn+3, এর তো কোনো স্প্লিটিং হয় না। স্প্লিটিং হচ্ছে মানে দেয়ার ইজ সামথিং আ ফিল্ড, অক্টাহাইড্রাল টেট্রাহাইড্রাল হোয়াট এভার একটা ফিল্ড আছে, ঠিক আছে? তাহলে ওটা কমপ্লেক্সের মধ্যে থাকা জিনিসের নিয়ে কথা বলতে হবে। তাহলে এখান দিয়ে বলা যাবে না, তাই তো? না, মানে যদি তুই যেখানে দেখছিস সেখানে যদি স্প্লিটিং দেওয়া থাকে, তার মানে ও অ্যাকচুয়ালি মিন করছে কমপ্লেক্সের ভিতরে Mn+3 Mn+2, সেটা হতে পারে। ঠিক আছে? আচ্ছা। হুম। তাহলে শেয়ার অফ করলাম, রেকর্ডিং অফ করলাম।